নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী হলেন। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী হলেন কি কি রয়েছে অপশনে দেখো। চৌধুরী চরণ সিং, গুলজারিলাল নন্দ, ভিপি সিং, আইকে গুজরাল। এদের মধ্যে কে ভারতীয় প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গুলজারিলাল নন্দ। কী হবে অ্যান্সারটি? গুলজারিলাল নন্দ হচ্ছে ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস কি রয়েছে। জওহরলাল নেহরু জন্ম মৃত্যুসাল অর্থাৎ 1889 জন্ম, 1964 মৃত্যু। প্রধানমন্ত্রী পদে ছিলেন 15 আগস্ট 1947 থেকে 27 মে 1964, অর্থাৎ 16 বছর 286 দিন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী যিনি প্রথম পদে মারা যান, পদে থাকাকালীন মারা যান। গুলজারিলাল নন্দ অস্থায়ী প্রধানমন্ত্রী কত থেকে কত? 1898 থেকে 1998। প্রধানমন্ত্রীর সময়কাল ছিল কত? 27 মে 1964 থেকে 9 জুন 1964, অর্থাৎ মাত্র 13 দিন। ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, তাহলে ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নাম কি? গুলজারিলাল নন্দ। তারপর কে রয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী কত থেকে কত? 1904 থেকে 1966। 9 জুন 1964 থেকে 11 জানুয়ারি 1966 বছর, অর্থাৎ 216 দিন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিয়েছিলেন। পরবর্তী কে রয়েছে? মোরারজি দেসাই কত থেকে কত? 1896 থেকে 1995। 24 মার্চ 1977 থেকে 28 জুলাই 1979 পর্যন্ত তিনি পদে ছিলেন, অর্থাৎ 2 বছর 126 দিন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বয়স্ক অর্থাৎ 81 বছর বয়সী এবং প্রথম পদ থেকে পদত্যাগ করেছেন কে? এই মোরারজি দেসাই। তারপর দেখো কে রয়েছে? চরণ সিং কত থেকে কত? 1902 থেকে 1987। 28 জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980 পর্যন্ত তার মেয়াদ ছিল, অর্থাৎ কতদিন? 170 দিন। একমাত্র প্রধানমন্ত্রী যিনি সংসদের মুখোমুখি হননি, তিনি কোনোদিনও সংসদের মুখোমুখি হননি। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো। কিংবদন্তি টেনিস খেলোয়াড় কি নাম? রাফায়েল নাদাল কোন রাষ্ট্রের নাগরিক? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্পেন। রাফায়েল নাদাল স্পেন দেশের নাগরিক। তারপর রয়েছে দেখো কিছু উল্লেখযোগ্য টেনিস প্লেয়ার এবং কোন দেশের নাগরিক। কি রয়েছে প্রথমে দেখো। রজার ফেদেরার কোন দেশের নাগরিক? সুইজারল্যান্ডের। পিট সাম্প্রাস কোথাকার? আমেরিকা যুক্তরাষ্ট্রের। নোভাক জোকোভিচ কোন রাষ্ট্রের? সার্বিয়া, খুবই ইম্পর্টেন্ট। নোভাক জোকোভিচ কোন রাষ্ট্রের?
খেলোয়াড়, অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সার্বিয়া। অ্যান্ডি মুরে ব্রিটেন ও নাওমি ওসাকা কোন দেশের প্লেয়ার? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জাপান। মার্টিনা হিঙ্গি কোন দেশের প্লেয়ার? সুইজারল্যান্ডের প্লেয়ার। ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামস কোন দেশের খেলোয়াড়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের। অ্যাশলি বার্টি কোন দেশের নাগরিক? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া। অ্যাশলি বার্টি কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1948, অর্থাৎ 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখো বিভিন্ন সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের সদর দপ্তর কোথায়। প্রথমে কি রয়েছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945। সদর দপ্তর কোথায়? রোমে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945। সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ IBRD বা বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945। সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ ILO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1946। সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1946 সালে। সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন অর্থাৎ ITU কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1947 সালে। সদর দপ্তর কোথায়? জেনেভাতে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ ICAO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1947 সালে। সদর দপ্তর কোথায়? মন্ট্রিয়লে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন অর্থাৎ IMO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। সদর দপ্তর কোথায়? লন্ডনে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ WMO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1950 সালে। সদর দপ্তর কোথায়? জেনেভাতে। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন অর্থাৎ IFC কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1956 সালে। সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আন্টার্কটিকায় অবস্থিত। কোথায়? আন্টার্কটিকায়। দক্ষিণ গঙ্গোত্রী ছিল ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন যা আন্টার্কটিকায় অবস্থিত। ভারতীয় আন্টার্কটিক কর্মসূচির অংশ। এটি দক্ষিণ মেরু থেকে 2500 কিলোমিটার বা 1600 মাইল দূরত্বে অবস্থিত। বর্তমানে এটি একটি সাপ্লাই বেস বা ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট কি রয়েছে, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 31 জোড়া। মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। সুষুম্না স্নায়ু শরীর ও মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা বা যোগাযোগকারী হিসেবে কাজ করে। এটি 31 জোড়া সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত। এই 31 জোড়া হলো কি কি দেখো, 8 জোড়া গ্রীবাদেশীয় বা সার্ভিক্যাল, 5 জোড়া কটিদেশীয় বা লাম্বার, 12 জোড়া বক্ষদেশীয় থোরাসিক, 5 জোড়া ক্রিকাস্থিদেশীয় স্যাক্রাল ও 1 জোড়া পুচ্ছদেশীয় কোসিজিয়াল। এই হচ্ছে টোটাল 31 জোড়া সুষুম্না স্নায়ু। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাজ্য পরিষদের গঠন উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্য পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধারা 80 নং, অর্থাৎ 80 নং ধারাতে রাজ্য পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য ধারা কি রয়েছে। প্রথমে 73 নং ধারায় কি বলা হয়েছে? ইউনিয়নের নির্বাহী ক্ষমতার ব্যাপ্তি। 74 নং ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। 76 নং ধারায় কি বলা হয়েছে? ভারতের জন্য একজন কি থাকবে? অ্যাটর্নি জেনারেল। কত নং ধারায় বলা হয়েছে? 76 নং ধারায়। 77 নং ধারায় কি বলা হয়েছে? ভারত সরকারের ব্যবস্থা পরিচালনা। 78 নং ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব ইত্যাদি। নেক্সট কি রয়েছে, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1946, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। একটি ক্যাবিনেট মিশন 24শে মার্চ 1946-এ ভারতে ঐক্য রক্ষা এবং স্বাধীনতা প্রদানের লক্ষ্যে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে ভারতে গিয়েছিল।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি 1988, অর্থাৎ 1988 সালে শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল। 1988 সালে জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী স্মরণে ভোপালে শতাব্দী এক্সপ্রেস চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বামনচিকা, অপশন ডি। বামনচিকা হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী। নেক্সট, মুনওয়াক অ্যালবামটি কার? মুনওয়াক অ্যালবামটি কার? বিখ্যাত মুনওয়াক করে এক বিখ্যাত ডান্সার, কি নাম? মাইকেল জ্যাকসন। তাহলে মুনওয়াক অ্যালবামটি কার? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাইকেল জ্যাকসন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং যা কি করে, রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে কি বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পরমাণু। তাকে কি বলা হয়? পরমাণু। পরমাণু হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলা হয়, যেমন ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন। তিতাস একটি নদীর নাম, চলচ্চিত্রটির পরিচালক কে? তিতাস একটি নদীর নাম যেটি 1958-এ রিলিজ হয়েছিল। এই চলচ্চিত্রটির পরিচালক কে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ঋত্বিক ঘটক। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে ঋত্বিক ঘটক। তারপর দেখো ঋত্বিক ঘটকের কিছু উল্লেখযোগ্য ছবি বা চলচ্চিত্র কি রয়েছে। নাগরিক কত সালে রিলিজ হয়েছিল? 1952 সালে। অযান্ত্রিক 1958 সালে। মেঘে ঢাকা তারা খুবই ইম্পর্টেন্ট, কত সালে? 1960 সালে। কোমল গান্ধার 1961 সালে রিলিজ হয়েছিল। অপর্ণা সেনের বিখ্যাত ছবিগুলি কি কি? পারমিতার একদিন 2000 সালে। ইতি মৃণালিনী কত সালে? 2011 সালে। আর শ্রীনগর কত সালে? 2015 সালে। ঋতুপর্ণ ঘোষ, এটা ঋতুপর্ণ হবে, ঋতুপর্ণ ঘোষ তার বিখ্যাত ছবিগুলি কি কি? হীরের আংটি 1992, দহন 1997, চোখের বালি 2003 এবং চিত্রাঙ্গদা 2012 সালে রিলিজ হয়েছিল। তারপর রয়েছে বিখ্যাত চিত্র পরিচালক কি? সত্যজিৎ রায়। তার বিখ্যাত ছবিগুলো কি কি? জলসাগর 1959, তিন কন্যা 1962, চারুলতা 1965 এবং অপুর সংসার 1959 সালে রিলিজ হয়েছিল। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় ফুল হলো, পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে র্যাফলেশিয়া আর্নল্ডি। র্যাফলেশিয়া আর্নল্ডি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুল। বিশ্বের বৃহত্তম ফুল র্যাফলেশিয়া আর্নল্ডি, এটি 3 ফুটেরও বেশি বড়, সাইজে 3 ফুটেরও বেশি বড় হয় এই ফুলটি। নেক্সট কি রয়েছে, ঘুমার লোকনৃত্যটি হলো কোন রাজ্যের? ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যের? কি কি রয়েছে অপশনে? মিজোরাম, পুডুচেরি, গুজরাট নাকি রাজস্থান? এদের মধ্যে কোন রাজ্যের লোকনৃত্যটি হচ্ছে ঘুমার? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজস্থান। রাজস্থানের একটি লোকনৃত্য হচ্ছে ঘুমার। রাজস্থানের অন্য লোকনৃত্যগুলি কি কি রয়েছে দেখো, চাকরি, গানাগাড়, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘাপাল এবং কালবেলিয়া। গুজরাতের লোকনৃত্যগুলি কি কি? গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, জুড়িউন, ভাবাই। মণিপুরের লোকনৃত্যগুলি কি কি? দোলচলাম, থাংটা, লাই হারাওয়া, পুংচলম, খাম্বা থাইবি, নুপা নৃত্য, রাসলীলা, খুবকিসি, লওসা। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যগুলি কি কি? কুচিপুড়ি, বিলাসিনী নাট্যম, অন্ধ্রনাট্যম, ভামাকল্পম, বীরনাট্যম, ডাপ্পু, তাপেট্টা, গুল্লু। এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কলহনের রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ কোথাকার ইতিহাসের বিবরণ দেয়? কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাসের বিবরণ পাওয়া যায়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাশ্মীর রাজ্যের। কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই হলো ভারত এবং এশিয়ার সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক।
এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংকগুলি পিএসবি হলো ভারতের একটি প্রধান ধরনের সরকারি মালিকানাধীন ব্যাংক, যেখানে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অর্থাৎ 50%-এর বেশি ভারত সরকারের অর্থমন্ত্রক বা ভারতের বিভিন্ন রাজ্য সরকারের অর্থমন্ত্রকের হাতে থাকে। নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে NH-44। NH-44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়? কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়ে থাকে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সাহিত্য ক্ষেত্রে। সাহিত্য ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়। সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়। মূর্তি দেবী পুরস্কার একটি ভারতীয় সাহিত্য পুরস্কার এবং ভারতীয় জ্ঞানপীঠ উপস্থাপন করে এটি। নেক্সট কি রয়েছে? বিউটি বোন বলা হয় কোন অস্থিকে? কোন অস্থিকে বিউটি বোন বলা হয়ে থাকে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল অস্থিকে বিউটি বোন বলা হয়ে থাকে। নেক্সট, ভারতীয় বৈদিক সংস্কৃতিতে কয়টি উপনিষদ আছে? ভারতীয় বৈদিক সংস্কৃতিতে কয়টি উপনিষদ রয়েছে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 108টি। কি হবে? 108টি উপনিষদ আছে। যদিও 200টির বেশি উপনিষদ রয়েছে, সাধারণ গণনা হলো 108টি কিন্তু ধরা হয়। ঈশা, কেন, কথা, প্রসান, মুন্ডক, মান্ডুক্য, তত্ত্বীয়, ঐতরেয়, ছান্দোগ্য এবং বৃহদারণ্যক হলো এই 10টি প্রধান উপনিষদ। নেক্সট, টিয়ার গ্যাসের একটি উপাদান হলো, টিয়ার গ্যাসের একটি উপাদান হলো, কি কি রয়েছে অপশনে দেখো? ইথেন, মিথেন, ক্লোরোপিক্রিন নাকি ইথার? এদের মধ্যে কোনটি টিয়ার গ্যাসের একটি উপাদান? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন হচ্ছে টিয়ার গ্যাসের একটি উপাদান। টিয়ার গ্যাস ল্যাক্রিমেটর এজেন্ট নামে পরিচিত। এটি একটি রাসায়নিক যৌগ যার অধিকাংশই একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটি গুরুতরভাবে চোখে, শ্বসনে এবং ত্বকে জ্বালা সৃষ্টি করে। ক্লোরোপিক্রিন হলো টিয়ার গ্যাসের একটি উপাদান এবং এটি জ্বালা সৃষ্টির জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো? ভারতের নয়া অর্থনৈতিক নীতি কবে চালু হয়? ভারতের নয়া অর্থনৈতিক নীতি কবে চালু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, 1991 অর্থাৎ 1991 সালে ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়। ভারত সরকার অর্থনৈতিক সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে 1991 সালে নতুন অর্থনৈতিক নীতি চালু করেছিল। নীতিটি অর্থনীতির ওপর বিধিনিষেধ কমাতে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ভারতের অবস্থানকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কবে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 1945 অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ইয়াল্টা সম্মেলন 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের সরকার প্রধানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৈঠক ছিল জার্মানি এবং ইউরোপের। নেক্সট কি রয়েছে? গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাসটি থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মিথেন গ্যাস। গোবর গ্যাসে প্রধানত মিথেন থাকে। বায়োগ্যাস গোবর গ্যাস নামেও পরিচিত, তাহলে গোবর গ্যাসের আরেক নাম কি? বায়োগ্যাস। এটি প্রাণী এবং উদ্ভিদ থেকে জৈব বর্জ্যের অ্যানারোবিক পচনের মাধ্যমে উৎপাদিত হয়। এটি মূলত মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ এবং মিথেন হলো বায়োগ্যাসের একটি প্রধান উপাদান। নেক্সট, কমনওয়েলথ গেমস কত বছর পর পর হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কমনওয়েলথ গেমস কত বছর পর পর হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রতি 4 বছর পর পর কিন্তু কমনওয়েলথ গেমস হয়। ভারত দিল্লিতে 2010 সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল। কমনওয়েলথ গেমস 2010-এ ভারতীয় ক্রীড়াবিদরা 38টি স্বর্ণ,
27টি রৌপ্য এবং 36টি ব্রোঞ্জ পদক জিতেছিল। নেক্সট, কোন মাছটিকে ক্যাটফিশ বলা হয় বা কোন মাছকে ক্যাটফিশ বলা হয়ে থাকে? কি কি রয়েছে অপশানে দেখো, রুই, ট্যাংরা, শিঙ্গি, শোল, এদের মধ্যে কোন মাছটিকে ক্যাটফিশ বলা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিঙ্গি মাছ। শিঙ্গি মাছকে কিন্তু ক্যাটফিশ বলা হয়। তার পাশাপাশি মাগুর, বোয়াল এদেরকেও কিন্তু ক্যাটফিশ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। কি হবে অ্যান্সারটি? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি প্রথম মুসলমান প্রশাসক যিনি দক্ষিণ ভারত জয় করেন। তারপর দেখো, ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। তারপর দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কি নাম? সুলতানা রাজিয়া। খুব ইম্পর্টেন্ট। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান মহিলার নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুলতানা রাজিয়া। নেক্সট, নিচের কোনটিকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে? নিচের কোনটিকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে? কি কি রয়েছে অপশনে? সুন্দরবন, কল্যাণী, গনগনি নাকি ডুয়ার্স, এদের মধ্যে কোনটিকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গনগনি। গনগনিকে কিন্তু পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। দেখো, মেদিনীপুর শহর থেকে 55 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন ও পিকনিক স্পট হলো গাঙ্গানি বা গনগনি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে ব্যাপকভাবে পরিচিত। এটি শিলাবতী নদীর চারপাশে প্রাকৃতিক পাহাড় নিয়ে গঠিত, যা স্থানীয়ভাবে শিলাই নদী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এক অণু ওয়াশিং সোডায় কত অণু পানি উপস্থিত থাকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এক অণু ওয়াশিং সোডার মধ্যে কত অণু পানি উপস্থিত থাকে বা জল উপস্থিত থাকে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 10 অণু জল উপস্থিত থাকে। এক অণু ওয়াশিং সোডায় 10 অণু জল উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, শাহজাহানের কনিষ্ঠ পুত্র হলো, শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুরাদ। মুরাদ হচ্ছে শাহজাহানের কনিষ্ঠ পুত্র। শাহজাহানের 4 পুত্র ছিল, কি কি নাম? আওরঙ্গজেব বা ঔরঙ্গজেব, দারা শিকোহ, শাহ সুজা এবং কি মুরাদ বক্স। এই 4 জন হচ্ছে শাহজাহানের 4 পুত্র। আর শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুরাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।